কয়েক মাস ধরেই কোরিয়া এক ভয়াবহ ভাইরাসের সাথে লড়াই করছিল, যে ভাইরাস পুরো দেশকে জম্বিতে ভরে দিয়েছিল। টানা 180 দিন নতুন কোনো সংক্রমণ না পাওয়ায় অবশেষে সরকার ঘোষণা দেয় জরুরি অবস্থা তুলে নেওয়া হবে। কিন্তু এই স্বস্তির মাঝেও জুওয়াং এর জীবনে লুকিয়ে আছে এক ভয়ানক সত্য। তার মেয়ে সোয়া আসলে একজন জম্বি, আর এতদিন ধরে সে তাকে সবার কাছ থেকে লুকিয়ে রেখেছে। আজও সে সোয়ার জন্য খাবার নিয়ে এসেছে, কিন্তু সোয়া হঠাৎ করে তাকে আক্রমণ করার চেষ্টা করে। তবে জুওয়াং সহজেই সেটাকে ঠেকিয়ে দেয়। এই ভয়াবহ ঘটনা শুরু হয়েছিল কয়েক মাস আগে। জুওয়াং আসলে চিড়িয়াখানায় পশু প্রশিক্ষণ হিসাবে কাজ করে, পাশাপাশি সে চিড়িয়াখানা প্রচারের জন্য ইন্টারনেটে ভিডিও বানায়। ইদানিং সে একটি বাঘকে নাচ শেখানোর কাজ করছে, ক্যামেরার সামনে নিজের নাচের স্টেপ দেখায়। আর অবাক করার বিষয় হচ্ছে, বাঘটাও তার হাঁটার স্টাইল নকল করতে পারে, যদিও তার বেশি কিছু করতে পারে না। বাড়িতে সোয়া তার বেশিরভাগ সময় কাটায় নাচ করে। জুওয়াং তাকে উৎসাহ দেয়, কিন্তু সোয়া চায় না তার বাবা তার ঘরে ঢুকুক। এমনকি দরজায় একটি সাইনও ঝুলিয়ে রেখেছে। যখন জুওয়াং নিজের নাচের স্টেপ দেখাতে যায়, সোয়া তাকে মনে করিয়ে দেয় সে অনেক আগেই নাচ ছেড়ে দিয়েছে, আর রীতিমতো ঘর থেকেই বের করে দেয়। এরপর জুওয়াং তাদের পোষা বেড়াল ইয়াংহের খোঁজ নেয়, কিন্তু সেও তাকে পাত্তা দেয় না, বরং টিভি দেখাতেই বেশি আগ্রহী। টিভিতে চলছিল বিড়ালের মজার ভিডিও, কিন্তু হঠাৎই সেটা থেমে যায় ব্রেকিং নিউজে। রাস্তায় প্রথম এক জম্বি হামলার খবর দেখানো হয়। পরের দিন জুওয়াং শুয়ার জন্য জন্মদিনের কেক নিয়ে তাকে চমকে দেয়। ভিডিও কলে যোগ দেয় তার মা বামসুন। জন্মদিনের আনন্দে জুওয়াং মজা করে বলে সে নাকি সোয়ের জন্য উপহার আনেনি। তখন সোয়া তার সঙ্গে দুষ্টুমি করতে থাকে, যতক্ষণ না সে বলে উপহারটা কোথায় লুকানো আছে। কিন্তু ঠিক তখনই সোয়া একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে বাবাকে ডেকে জানলার বাইরে তাকাতে বলে। দেখা যায় পাশের বাসার স্বামী স্ত্রী অদ্ভুতভাবে ঝগড়া করছে। সোয়া সেটা ভিডিও করতে শুরু করে। হঠাৎ মহিলা তার স্বামীকে দেওয়ালে চেপে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। জুওয়াং মনে করে বিষয়টা খুবই অদ্ভুত হচ্ছে, তাই সোয়াকে ভিডিও বন্ধ করতে বলে। কিন্তু পরের মুহূর্তেই ভয়ঙ্কর সত্য সামনে আসে। মহিলা তার স্বামীর ঘাড়ে নির্মমভাবে কামড় বসিয়েছে। তারপর সে ঘুরে দাঁড়াতেই বোঝা যায় সে একজন জম্বি। মুহূর্তের মধ্যে সে তাদের জানলার দিকে ছুটে আসে আর কাছে জোরে জোরে আঘাত করতে থাকে। ভয়ে পুরো পরিবার সোফার আড়ালে লুকিয়ে পড়ে। ঠিক তখনই সোয়ার ফোনে জরুরি বার্তা সাইরেন বাজতে শুরু করে, কিন্তু সে দ্রুত সেটিকে বন্ধ করে দেয়। জম্বিটা জানলায় আঘাত করতেই থাকে, আর কাজ ধীরে ধীরে ফেটে যেতে থাকে। পরিস্থিতি খারাপ দেখে জুওয়াং সোয়াকে তার ঘরে পাঠিয়ে দেয়। অবশেষে জানলার কাজ ভেঙে যায়, আর জম্বিটি ঘরের ভিতর ঢুকে পড়তে শুরু করে। জুওয়াং তাকে বকাঝকা করে, এমনকি পুলিশ ডাকবে বলে হুমকিও দেয়। আশ্চর্যজনকভাবে জম্বিটা এক মুহূর্তের জন্য থেমে যায়, কিন্তু সেটা বেশিক্ষণ কাজ করে না। তখন জুওয়াং দ্রুত সোফা ঠেলে জম্বিটাকে রেলিং এর সঙ্গে আটকে ফেলে। এরপর সে দৌড়ে সোয়ার ঘরে যায়। সেখানে সোয়া তাকে এক বন্ধুর মেসেজ দেখায়, যেখানে লেখা তার বন্ধুর মাও নাকি জম্বিতেই পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিবার সিদ্ধান্ত নেয় এখনই পালাতে হবে, কিন্তু রাস্তায় বের হতেই তারা দেখে চারদিকে চরম বিশৃঙ্খলা। মানুষজন মরিয়া হয়ে জম্বিদের সাথে লড়ছে, এমনকি একটা ছোট্ট কুকুর ছানাও জম্বিতে পরিণত হয়েছে। জুওয়াং জরুরি নাম্বারে ফোন করার চেষ্টা করে, কিন্তু লাইন কাজ করছে না। শুধু একের পর এক মেসেজ আসছে। সারা দেশে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। তখন সে আন্দাজ করে শহরের চেয়ে গ্রামে হয়তো নিরাপদ হবে, তাই সে সিদ্ধান্ত নেয় তারা বামসনের বাড়িতে যাবে। ঠিক তখনই চারদিক থেকে জম্বিরা তাদের ঘিরে ফেলে। পরিস্থিতি বুঝে সোয়া হঠাৎ নিজের জম্বির মতো অভিনয় শুরু করে, গর্জন করে, জম্বিদের মতো করে হাঁটে, যাতে জম্বিরা তাদের নিজেদের একজন ভাবে। জুওয়াংও তার সঙ্গে যোগ দেয়। দুজনে তাদের নাচের দক্ষতা ব্যবহার করে হাত পা বাঁকিয়ে অস্বাভাবিক ভঙ্গিতে নাড়াচাড়া করতে থাকে। কিছুক্ষণ কাজ করলেও শেষমেশ জম্বিরা বুঝে যায় তারা ভান করছে। সঙ্গে সঙ্গে আক্রমণ শুরু করে। দৌড়াতে গিয়ে সোয়া হঠাৎ হোঁচট খায়। এক বৃদ্ধা জম্বি তাকে কামড়াতেই যায়, কিন্তু জুওয়াং দ্রুত হাত বাড়িয়ে মেয়েকে বাঁচায়। জম্বিরা তার হাতেই কামড় বসায়। ভাগ্য ভালো হয় বৃদ্ধার দাঁতটি ছিল নকল, তাই জুওয়াং সহজেই সেই দাঁত খুলে ফেলে আর সংক্রমিত হয় না। কিন্তু রাস্তায় জম্বির সংখ্যা এতই বেশি ছিল যে পালানো কঠিন হয়ে পড়ে। জুওয়াং আর সুয়ে হাতে সিউংকে দিয়ে বলে অপেক্ষা করতে, সে গাড়ি নিয়ে আসছে। তারপর একটা ট্রাফিক সাইন তুলে নিয়ে সেটা দিয়ে জম্বিদের সরিয়ে সরিয়ে গাড়ির দিকে ছুটে যায়। গাড়িতে উঠতেই জম্বিরা তাকে ঘিরে ফেলে। তখন সে গতি বাড়িয়ে দিয়ে এক ঝাটকায় সবাইকে ফেলে দেয়। জিংহোয়ান শেষ পর্যন্ত তার মেয়েকে নিয়ে শহর থেকে বের হতে পারে। শহরের বাইরে এসে সে ভাবে বেঁচে গেছে হয়তো তারা, কিন্তু সুয়েকে দেখে বোঝা যায় সে কিছুটা অস্বস্তিতে আছে।
হঠাৎই সে দেখে সুয়ে তার জামার হাতার সাথে কিছুটা অদ্ভুত আচরণ করছে। কাছে গিয়ে দেখে তাকে জম্বি কামড়িয়েছে। সুয়ে জানায় অপেক্ষা করার সময় একটা ছোট জম্বি পিছন থেকে তাকে কামড়ায়। যে হুয়াং তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ধীরে ধীরে তার শরীর বদলাতে শুরু করে এবং সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরতে সে পুরোপুরি জম্বি হয়ে বাবাকে কামড়াতে যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়ে। জেংহন অনেক কষ্ট করে তাকে সামলায়। ধস্তাধস্তির এক পর্যায়ে সুয়ের মাথায় আঘাত পেয়ে আবারও সে জ্ঞান হারিয়ে ফেলে। সন্ধ্যায় ব্যামসন বাসায় ফিরে দেখে তার ছেলের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে। সে জানায় সুয়ে অসুস্থ, কিন্তু ব্যামসন ভেতরে ঢুকে ঘর এলোমেলো আর কোনায় গর্জন করছে সুয়েকে দেখতে পায়। বকা দিতেই সুয়ে তাকে আক্রমণ করতে যায়। তখন ব্যামসন দ্রুত 2বার আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। পরে সুয়েকে চেয়ারে বেঁধে রাখা হয় এবং জোয়াং ব্যামসনকে পুরো ঘটনা খুলে বলে। ব্যামসন পুরো ভেঙে পড়ে। টিভিতে সরকার জানায় সেনাবাহিনীর সঙ্গে মিলে তারা ভাইরাস থামানোর চেষ্টা করছে এবং সবাইকে জম্বি থেকে দূরে থাকতে বলছে। পরের দিন সকালে জেহুয়াং শহরের উদ্দেশ্যে রওনা হয় আর সুয়েকে গাড়িতে রেখে হাসপাতালে যায়, যেখানে দেখে একজন ডাক্তার কামড় খাওয়ার পর ভিড় জমিয়েছে আর এক মা তার জম্বি ছেলেকে বাঁচানোর চেষ্টা করছে। কিন্তু দেখা যায় ছেলেটা শেষমেশ তার মাকেও কামড়ায়। সেনাবাহিনী সৈন্যরা তার দিকে গুলি চালায় আর আতঙ্কিত জেহুয়াং দ্রুত সেখান থেকে পালিয়ে আসে। সে সিদ্ধান্ত নেয় সুয়ের কথা গোপনই রাখবে। বাড়ি ফিরে সে ব্যামসনের ফোন কেড়ে নেয়, কারণ টিভিতে ঘোষণা হয় জম্বিকে লুকিয়ে রাখা অপরাধ। জেংহুয়ান বলে পুলিশকে দিয়ে মেয়েকে মারার চেয়ে সে নিজেই মেরে ফেলবে। তাই সে বাগানে একটি গর্ত খুঁড়তে কোদাল তোলে, কিন্তু মেয়ের সঙ্গে কাটানো স্মৃতি মনে পড়ে গেলে সে ভেঙে পড়ে। সে মেয়েকে জড়িয়ে ধরে। বামসন কোদাল নিয়ে নিজে করতে চাইলে জেংহুয়ান তাকেও থামিয়ে দেয়। আর এদিকে এই সুযোগে সুয়ে তার হাতের বাঁধন খুলে পালিয়ে যায়। ঠিক সেই সময় তাদের বিড়ালের অদ্ভুত ডাক শুনে তারা বিষয়টি বুঝতে পারে আর তৎক্ষণাৎ খুঁজতে বের হয়ে পড়ে। জেংহুয়ানের মনে পড়ে ছোটবেলায় তার একটি প্রিয় জায়গার কথা। এমন এক ঘাটে সে যেতে পারে। সেখানে গিয়ে দেখে সত্যি সুয়ে আছে। সে মোবাইলে গান চালাতেই সুয়ে নাচতে শুরু করে। এতে জেংহুয়ান বুঝে যায় ভাইরাসের মধ্যেও তার স্মৃতি এখনো আছে। পরবর্তীতে তারা এক বিজ্ঞানীর ভিডিও দেখে জানতে পারে ভাইরাস মস্তিষ্কের কোষ নষ্ট করে, শুধু বাঁচার প্রবৃত্তি রেখে যায়। তবে মস্তিষ্ক উদ্দীপিত করলে স্মৃতি ফিরতে পারে। সুয়ে শুধু মাংস খায়, ডিম ভাত খায় না। এই সময় ডংবে বাড়িতে আসে। সে সুয়েকে দেখে পুলিশ ডাকতে চায়, কিন্তু জেংহুয়ান তাকে থামিয়ে নিজের তত্ত্ব বোঝায়। প্রমাণ হিসাবে সুয়ের নাচের ভিডিও দেখে বলে সে তার মেয়েকে আবার আগের মতো ফিরিয়ে আনবেই। এইদিকে সুয়ে ঘুমিয়ে পড়ার পর জোহাং জানতে পারে ডংবে চায় তারা যেন সকালেই গ্রাম ছেড়ে চলে যায়। কিন্তু সকালেই ডংবে জানায় এক ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে নাকি ওষুধ বানানোর কাজ করছে, তাই আপাতত তারা এইখানেই থাকতে পারবে। তাই নিরাপদে থাকার জন্য পরিবার সুয়েকে নিয়ে নির্জন এক দ্বীপে যায় তাকে ট্রেনিং দেওয়ার জন্য। জংহন প্রথমে তাকে হাত মেলানো শেখাতে চায়, কিন্তু সুয়ে শুধু গ্লাভস কামড়ায়। পরে তাকে সামাজিক আচরণ শেখাতে গিয়ে সে বিড়ালের মতো ডাবল ব্লিঙ্ক শেখাতে সক্ষম হয়। মাঝে মাঝে সে আক্রমণ করতে গেলেও বাঁশির শব্দে থেমে যায়, যদিও পরে বোঝা যায় বাউন্সন পিছন থেকে ভয় দেখাচ্ছিল বলেই সে থেমেছিল। এদিকে ধীরে ধীরে তারা তাকে ব্যায়াম করানো শেখায়, ভালো করে খাওয়া শেখায়। জংহন একটা ডায়েরি শুরু করে আর প্রতিদিনের উন্নতির কথা লিখে রাখে। সে খেয়াল করে সুয়ের পেট ভরা থাকলে সে খুব কম কামড়ানোর চেষ্টা করে। এদিকে দেশে জম্বির সংখ্যা কমতে থাকে আর সরকার সংক্রমিতদের খবর দিলে পুরস্কারের সংখ্যা বাড়িয়ে দেয়। কিছুদিন পর তারা বাড়িতে ফিরে আসে। এক সকালে সুয়ে হঠাৎ আক্রমণ করতে গেলে দেখা যায় নিজে নিজেই থেমে যায়। এমনকি বাবার হাত প্রায় কামড়াতে গেলেও শেষ পর্যন্ত নিজেকে সামলে ফেলে। এতে জংহন বুঝতে পারে সে ধীরে ধীরে নিয়ন্ত্রণ শিখছে। তারা ভাবে এখন তাকে হয়তো বাইরে নেওয়া যাবে, তবে আগের চেহারা ঠিক করতে হবে। জংহন মেকআপ কিনতে শহরে যায়। সেখানে তার প্রথম প্রেম ইয়ন হোর সঙ্গে দেখা হয়। সে এখন তাদের পুরনো স্কুলের শিক্ষক। সে সুয়ের সঙ্গে দেখা করতে চাইলে জংহন অজুহাতে তাকে এড়িয়ে চলে আসে। কিন্তু সেদিন সন্ধ্যায় রেস্টুরেন্টে হঠাৎ ইয়নহোয়া আবারও আসে। সে শুনেছে জংহন ডিভোর্সড এবং সুয়ে নাকি মস্তিষ্কের রোগের চিকিৎসাধীন। তাই ইয়ংহোয়া আগের আচরণের জন্য ক্ষমা চায়। সে জানায় তার স্কুলে এখন মাত্র 3 জন ছাত্র আছে, তাই চাইলে সুয়াকেও দেখাশোনা করতে পারবে। কিন্তু জংহোয়ান সরাসরি না করে দেয়। তখন টিভিতে ঘোষণা আসে 200 দিন ধরে নাকি কোনোই জম্বি পাওয়া যায়নি। ভাইরাসও প্রায় শেষের পথে। ইয়ংহোয়া জানায় সে জম্বিদের ঘৃণা করে, কারণ তার বাগদত্ত সংক্রমিত হয়েছিল এবং তাকেই হত্যা করতে চেয়েছিল। পরবর্তীতে জংহোয়ান তার সোশ্যাল মিডিয়া ঘেটে দেখে ইয়ংহোয়া তলোয়ার হাতে অনেক ছবি দিয়েছে এবং সবচেয়ে বেশি জম্বির খবর দেওয়ার জন্য পুরস্কারও পেয়েছে।
এইদিকে সুয়ে টিভিতে কসপ্লে ফেস্টিভ্যালের বিজ্ঞাপন দেখে খুবই আগ্রহী হয়ে পড়ে। শহরে গিয়ে জং হোয়ান দেখে মানুষ ভাইরাসের আসল কারণ জানতে বিক্ষোভ করছে। পুরনো বাসায় গিয়ে সে মেয়ের ডায়েরি আর ছবি খুঁজে পায়। ডায়েরি পড়তে গেলে কল্পনায় সুয়ে যেন তাকে থামায় আর ধৈর্য ধরতে বলে। কল্পনায় তারা একসাথে নাচেও, কিন্তু বাস্তবে ফিরে জং হোয়ান ভেঙে পড়ে। ছবির মধ্যে গত বছরের কসপ্লে ফেস্টিভ্যালের ছবি দেখে সে বুঝতে পারে এটা সুয়ে খুবই প্রিয় ছিল। তাই সে ডংবেকে রাজি করায় সুয়েকে ফেস্টিভ্যালে নিয়ে যেতে, যাতে তার স্মৃতি জেগে ওঠে। কিন্তু বাসায় ফিরে দেখে ইয়ং হোয়া বামসনের সঙ্গে ডিনার করছে। ঠিক তখন সুয়ে দরজায় ধাক্কাতে থাকে। জং হোয়া দ্রুত তাকে লুকিয়ে ফেলে। শব্দ শুনে ইয়ং হোয়া সন্দেহ হয়। জং হোয়ান বাঁশি বাজিয়ে পরিস্থিতি সামলায় এবং ইয়ং হোয়াকে কঠোরভাবে চলে যেতে বলে। পরের দিন বামসন সুয়াকে মেকআপ করে প্রস্তুত করে। ডংবেও অদ্ভুত সেজে আসে, কারণ এই কস্টিউমে ডিসকাউন্ট পাওয়া যায়। সাজগুজের পর সোয়াকে দারুণ সুন্দর লাগছিল। ওরা সবাই মিলে যখন ফেস্টিভ্যালে যায়, এইদিকে বামসুন তখন শহরের মিটিংয়ে যায়। সেখানে ঘোষণা হয় তাদের এলাকা জঙ্গিমুক্ত হওয়ার পুরস্কার পেয়েছে। এটা শুনে বামসুন চমকে যায় আর ইয়ং হোয়া আরো সন্দেহপ্রবণ হয়ে ওঠে। পরে প্রধান জিজ্ঞাসা করে সুয়ে স্কুলে যায় না কেন। বামসুন অসুস্থতার অজুহাত দিলে প্রধান আর ইয়ং হোয়া সেটা বিশ্বাস করে না। তখন মিটিংয়ে বামসুন নার্ভাস হয়ে বলে সুয়ে হোমস্কুলিং করছে। অন্যদিকে ফেস্টিভ্যালে জং হোয়ান আর ডংবে অনেক মজা করলেও সুয়ে আগের মতোই চুপচাপ থাকে। হঠাৎ খবর আসে জম্বি ভাইরাসের ওষুধ অনুমোদনের কাছাকাছি। আনন্দে তারা ঘুরতেই দেখে সুয়ে তাদের সাথে নেই। সে খাবারের গন্ধ অনুসরণ করে এক স্টলে গিয়ে চুয়োস বলে ফেলে। মেয়ের মুখের কথা শুনে জং হোয়ান আনন্দে কেঁদে ফেলে আর তাকে জড়িয়ে ধরে। এইদিকে বাড়িতে ইয়ং হোয়া তলোয়ার হাতে অপেক্ষা করছিল। সে সুয়ের জম্বি ডায়েরি পেয়ে সব বুঝে যায় এবং পুলিশ ডাকতে চায়। তখন বামসুন আসল সত্যি বলে জং হোয়ান সুয়ের জৈবিক বাবা নয়, তার আসল বাবা তাদের ছেড়ে চলে গিয়েছিল। এক দুর্ঘটনায় সুয়ের মা মারা যাওয়ার পর থেকে জু হোয়াং তাকে নিজের মেয়ের মতোই বড় করছে। মা বাবার কষ্ট তাকে কখনোই বুঝতে দেয়নি। ঠিক তখনই সুয়ে বাড়ি ফিরলে ইয়ং হোয়া আক্রমণ করে। জং হোয়ান মেয়েকে বাঁচাতে গিয়ে নিজেই আঘাত পায়। সুয়ে গর্জন করলেও বাবার কথা শুনে থেমে যায়। এটা দেখে ইয়ং হোয়া হতবাক হয়, কিন্তু বিশ্বাস করতে চায় না। এরপর আসে নতুন সমস্যা। গ্রামের প্রধান চায় সুয়ে স্কুলে যাক, না হলে তদন্ত হবে। বাধ্য হয়ে পরের দিন তাকে স্কুলে পাঠানো হয়, ভারী মেকআপ করিয়ে। ইয়ং হোয়া বলে দেয় সে দুর্ঘটনায় আহত হয়েছিল, তাই ঠিক মতো কথা বলতে পারে না। ক্লাসের দুই ছাত্রী তাকে বিরক্ত করে। ঠিক তখনই তার চোখ উল্টো দিকে ঘুরে যায়। সবাই খুব ভয় পেয়ে যায়। জং হোয়ান দ্রুত পরিস্থিতি সামলায়। খেলাধুলার সময় সে ঠিক মতো মিশতে পারে না। বাস্কেটবল খেলতে গিয়ে মেয়েটা তাকে ধাক্কা দেয়। এক সময় সে অদ্ভুত গলায় বল চায় আর তার চোখ আবারও ভয়ঙ্করভাবে ঘুরতে থাকে, যা দেখে জং হোয়ান ভীষণ দুশ্চিন্তায় পড়ে। বাস্কেটবল কোর্টে সুয়ের চোখ ঘুরে যাওয়ার দৃশ্যটা আসলে জং হোয়ানের কল্পনা ছিল। বাস্তবে বলটা গিয়ে সুয়ের মুখে লাগে। ঝোপের আড়াল থেকে সবই দেখছিল জং হোয়ান। সঙ্গে সঙ্গে মেয়েকে নিয়ে যায়। ডংবের ফার্মেসিতে তার বিকৃত মুখ ঠিক করার চেষ্টা করা হয়। কষ্ট করে স্বাভাবিক করা গেলেও সেটা কয়েক সেকেন্ডের বেশি থাকে না। এই সময় ইয়ং হোয়া ক্ষমা চাইতে আসে এবং অন্য বাচ্চাদের দেওয়া আপেলের ব্যাগ দেয়। তখন সুয়ে অদ্ভুতভাবে হাত নেড়ে শুভেচ্ছা জানালে ইয়ং হোয়া অবাক হয়ে যায়। রাতে বামসনের বাড়িতে হঠাৎ সুয়ের জৈবিক বাবা আসে। সে তখন দেখায় ফেস্টিভ্যালে সুয়ের ভিডিও ভাইরাল হয়েছে। টাকার লোভে সে সুয়েকে বেঁধে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশের কাছে জমা দেওয়ার জন্য। খবর পেয়ে জং হোয়ান দৌড়ে রাস্তার মাঝে পড়ে তার গাড়ি আটকায়। ঠিক তখনই শুরু হয় দুজনের মধ্যে মারামারি। লোকটার স্ত্রীর মৃত্যুর জন্য জং হোয়ানকে দোষ দেয়। এক পর্যায়ে সুয়ে নিজে সহ্য করতে না পেরে তার নিজের বাবার গলায় কামড় বসায়। জং হোয়ান তাকে সরিয়ে শান্ত করে। আর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই সুয়ের বাবা একজন জম্বিতে পরিণত হয় আর সুয়ে সেই নতুন জম্বির সঙ্গেই মোকাবেলা করে। বাড়ি ফিরে দেখা যায় সুয়ে জ্বর এসেছে। জং হোয়ান বুঝে যায় এখানে থাকা নিরাপদ নয়। সে ডংবেকে বলে সব অস্বীকার করতে। বামসুনের সঙ্গে যেতে চাইলেও জং হোয়ান চুপি চুপি সুয়েকে নিয়ে একাই চলে যায়। পরের দিন সামরিক বাহিনী গ্রামে ঢোকে। চিঠি পড়ে বামসুন বুঝতে পারে ছেলে আগেই চলে গিয়েছে। সৈন্যরা বাড়িতে এসে শুধু বিড়ালটাকেই খুঁজে পায়। ঘাটে নৌকা নিয়ে পালানোর সময় সৈন্যরা জং হোয়ান আর সুয়েকে ঘিরে ফেলে। তারা একটি ঘরে লুকোয়। জং হোয়ান বলে মেয়েকে না মারার প্রতিশ্রুতি দিলে তবেই সে বের হবে, কিন্তু সৈন্যরা এতে রাজি হয় না, বরঞ্চ তাকে হুমকি দেয় মেয়েকে নিয়ে বেরিয়ে আসতে আর তাদের হাতে সুয়েকে তুলে দিতে। শেষ মুহূর্তে জং হোয়ান ভেঙে পড়ে। সে মেয়েকে বলে তাকে কামড়াতে, যাতে তারা চিরদিন একসাথে থাকতে পারে।
অনেক অনুরোধের পর সুয়ে কাঁদতে কাঁদতে বাবার গলায় কামড় বসায়। ঠিক তখনই সৈন্যরা ঘরের দরজাটি ভেঙে পড়ে আর ঢুকে গুলি চালাতে শুরু করে। জং হোয়ান সঙ্গে সঙ্গে সুয়ের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং নিজে গুলিবিদ্ধ হয়। বাবাকে মাটিতে লুকিয়ে পড়তে দেখে সুয়ে কাঁদতে কাঁদতে প্রথমবারের মতো তাকে স্পষ্টভাবে ড্যাডি বলে ডাকে। এই শব্দ শুনে ক্যাপ্টেন গুলি থামাতে বলে। মৃত্যুর আগে জং হোয়ান মেয়েকে কথা বলতে পারায় অভিনন্দন জানায় এবং তার গালে হাত রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। বাবার স্মৃতি মনে করে সুয়ে ভেঙে পড়ে, বিশেষ করে সেই দিনটার কথা যেদিন তারা একসঙ্গে তুষার মানব বানিয়েছিল আর সে তাকে আঙ্কেল থেকে প্রথমবার বাবা বলে ডেকেছিল। কিছুদিন পর সুয়ে হাসপাতালে জেগে ওঠে। সে তখন পুরোপুরি সুস্থ। বামসুন জানায় জং হোয়ানকে বাঁচানো গেছে, কিন্তু সে কোমায় আছে। তার রক্ত পাওয়া অ্যান্টিবডি দিয়ে এখন ভাইরাসের প্রতিষেধক তৈরি হচ্ছে। সারা বিশ্বের খবর এখন জং হোয়ানের মুখ। ডাক্তাররা মনে করেন সুয়ের ট্রেনিং দিতে গিয়েই তার শরীরে প্রতিরোধক ক্ষমতা তৈরি হয়েছে আর সেই রক্তই মেয়েকে সুস্থ করেছে। সেই পুরনো ডায়েরিটি পড়ে সুয়ে বুঝতে পারে তার জন্য জং হোয়ান কত কিছু করেছে। আর তখন সে ভেঙে পড়ে। অনেকদিন পর সুয়ে এক ডান্স প্রতিযোগিতায় অংশ নেন। বামসুন সেটার ভিডিও করে আর ইয়ং হোয়া সেটা হাসপাতালে জং হোয়ানকে শোনায়। ভিডিওটি চলার সময় জং হোয়ানের আঙুল হালকা নাড়তে শুরু করে আর আমরা বুঝতে পারি জং হোয়ানও কিছুদিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবে। আর এখানে শেষ হয়ে যায় আমাদের এই অসাধারণ কোরিয়ান ড্রামাটি। আশা করছি তোমাদের কাছে বেশ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবে। আল্লাহ হাফিজ।